সংসদে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দলের ওয়াকআউট অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে কাটছাঁট হতে পারে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ। অধ্যাদেশগুলোকে খর্ব করা বা দুর্বল করার মতো পরিবর্তন যেন না হয়, এটা প্রত্যাশা করতে। গত 2 বছর রাষ্ট্রপতির সকল কার্যক্রমের মধ্যে আপনি ইনভলভ ছিলেন, হঠাৎ করে একটা আনুষ্ঠানিকতার মধ্যে কেন অসৌজন্য দেখাবো? জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে নবনিযুক্ত স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা। আবারও ফ্যাসিবাদের উত্থান হয় এমন কিছু না করতে দলগুলোর প্রতি আহ্বান। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে 2 দফায় অস্ত্রোপচার। হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিলেন তারেক রহমান। ঈদযাত্রার প্রথম দিনের সময় মতোই কমলাপুর ছেড়ে গেছে সব ট্রেন। বাসে বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে ডিএমপির অভিযান। ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে, না আবার ঈদ করতে যাচ্ছি। টিকিট পাওয়াটাও ওরকম ঝামেলা হয় নাই, অনলাইনে টিকিট কাটা হয়েছে। ভোগান্তির যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছে। গুমোট গরম কাটিয়ে রাজধানীতে আকস্মিক শিলাবৃষ্টি। শীতল হাওয়ায় স্বস্তির পরশ জনমনে। আগামী কয়েকদিন অব্যাহত বর্ষণের পূর্বাভাস। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে Nicely played. Fielder has some work to do, but will be. বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টার্গেট 32 ওভারে 243 রান। জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যা হয়েছে তা অসংসদীয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় স্পিকার এ প্রসঙ্গ তুলবেন বলে আশা তাদের। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধীও বলছেন বিশ্লেষকরা। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন বিস্তারিত। 24-এর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দলটির মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে ছিলেন বর্তমান বিরোধী দলের চিফ হুইপও। এরপর 2-1বার রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠলেও অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরেও শপথে বহাল থাকেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে আবারও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি সামনে আনে জামায়াত জোট। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ওয়াকআউট করে বিরোধী দল, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। যার যা পলিটিক্স তারা করতেছে। জামাত যেটা করেছিল, জামাত এটি পলিটিক্স, জামাত এবং এনসিপি তো বলেছে আগের থেকেই, এবং সেই অনুযায়ী তারা খুব গুছিয়ে এসেছিল, প্রতিবাদ করলো, বেরিয়ে আসছে, ওয়াকআউট করছে। লম্বা সময় পর এই ধরনের অবস্থাটা না হলেই ভালো হতো, কিন্তু এটা হয়েছে বলে এটা গণতন্ত্রের কোনো ক্ষতি হয়নি। সাংবিধানিক বিধি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির অংশ হিসাবেই রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে বিরোধিতা করেছেন বিরোধী দল। তবে এই প্রতিবাদকে স্ববিরোধিতা বলছেন অনেকে। গত 2 বছর রাষ্ট্রপতির সকল কার্যক্রমের মধ্যে আপনি ইনভলভ ছিলেন, সুতরাং যারা আপনারা ইনভলভ ছিলেন, আমরা সবাই ইনভলভ ছিলাম, তাহলে আমরা আবার হঠাৎ করে একটা আনুষ্ঠানিকতার মধ্যে কেন অসৌজন্য দেখাবো? রাজনীতিতে এরকম বহুত দ্বিচারিতা পাবেন, বরং এটা রাজনীতির অন্তর্গত একটা পরিভাষা, দ্বিচারিতা, যে সকালে একরকম কথা, বিকালে আরেক রকম কথা হবে। সুতরাং এইটা রাজনৈতিক বাস্তবতারই অংশ। এই প্রতিবাদের যে রাজনৈতিক দিকটা, এটা দিয়ে একেবারে সম্পূর্ণ আপনি উড়িয়ে দিতে পারবেন না। বিধি অনুযায়ী ওয়াকআউট করতে পারে বিরোধী দলের সংসদ সদস্যরা, তবে যে প্রক্রিয়ায় তা হয়েছে সংসদীয় রীতিতে শোভনীয় হয়নি অভিমত রাজনীতি বিশ্লেষকদের। স্বৈরাচারের দোষর সেটা ঠিক আছে, এটা কোনো সমস্যা না, কিন্তু গাদ্দার এই ধরনের ওয়ার্ডিং একটা আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচিত হয় না। এটা
মানে পার্লামেন্টের প্রথম অধিবেশনের রেকর্ডিং থেকে এটা এক্সপান্স করতে পারলে এটা আমাদের জন্য ভালো, না হলে এটা একটা নজির হিসেবে থেকে যাবে। যখন রাষ্ট্রপতি ভাষণে আলাপ আলোচনা আসবে তখন তাদের প্রত্যেকটা সংসদ সদস্য বলতে পারতো আমরা কিন্তু এই ভাষণ চাই নাই, আনুষ্ঠানিক জায়গাগুলোতেই ওনারা ব্যর্থ করে ফেলেছেন। এটা অ্যাটলিস্ট মানে সংসদীয় সৌজন্য যে জায়গা, সেই জায়গাটাতে প্রশ্নবিদ্ধ করবেই, এবং এটা তো ইতিহাস হয়ে থাকবে সবসময়ের জন্য। রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই 3 ইস্যুতে আগামীর সংসদীয় রাজনীতি চলবে বলছেন বিশ্লেষকরা। গড়ে তুলবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ফলে কাটছাঁট বা বাতিল হতে পারে অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, 2-1টি বিষয়ে বিতর্ক থাকলেও 133টি অধ্যাদেশের অধিকাংশই প্রয়োজনীয়। সরকারের গঠিত কমিটি চাইলেই জনমুখী অধ্যাদেশের সবগুলোকেই বৈধতা দিতে পারবে, মনে করেন বিদায়ী আইন উপদেষ্টা আসিফ নজরুল। আলামিন হক আহনের প্রতিবেদন। সংবিধানের 93 অনুচ্ছেদের ক্ষমতা বলে 133টি অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। 18 মাসে 133টি অধ্যাদেশ জারি নিয়ে সমালোচনা থাকলেও এর অধিকাংশই বেশ গুরুত্বপূর্ণ। উল্লেখযোগ্য অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে আর্থিক খাত, স্থানীয় সরকার, জুলাই গণ অভ্যুত্থান, বিশেষ নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগ, নির্বাচনী সংস্কার, উন্নয়ন প্রশাসন ও জ্বালানি শিল্প। ওনাদের তো নিজেদের একটা আদর্শিক অবস্থান আছে এবং ওনাদের একটা পলিটিক্যাল মোটো আছে। ওনারা হয়তো এদের সবগুলো বিষয়ের সঙ্গে একমত নয়। পার্লামেন্টে পাশ হওয়ার আগে কিন্তু এই অধ্যাদেশে চাইলে তারা পরিবর্তনও করতে পারবেন বা কোনোটা ফেলে দিতে পারবেন। জনপ্রত্যাশা হলো যে তারা এগুলার একটা বড় অংশকেই তারা পজিটিভলি দেখবেন, কারণ যেগুলো জনমুখী এবং যেগুলো বাংলাদেশ রাষ্ট্রের নতুন যাত্রার জন্য প্রয়োজনীয়, সেইগুলো তারা পার্লামেন্টে পাস করে ফেলবেন, এটা আমরা আশা করতেই পারি। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সিদ্ধান্ত হয় এসব অধ্যাদেশ সরাসরি অনুমোদন বা বাতিল না করে সংসদের একটি বিশেষ কমিটির কাছে পাঠানোর। আর সেই বিশেষ কমিটির সিদ্ধান্ত ইতিবাচক হবে বলেই মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা। আমাদের সব কিছু হুবহু গ্রহণ করবে এটা তো আমরা আশা করতে পারি না, তবে আমাদের শুধু প্রত্যাশা থাকবে আমাদের যে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে ওনারা যদি পরিবর্তন আনেন তাহলে যেন এই অধ্যাদেশ বা আইনটাকে আরও ভালো করার জন্য যেন পরিবর্তন আনেন, মানে এই অধ্যাদেশগুলোকে খর্ব করা বা দুর্বল করার মতো পরিবর্তন যেন না হয়, এটা প্রত্যাশা করব। আইনজ্ঞরা বলছেন বেশ কিছু আইনি জটিলতা আছে, তবে সংসদে সংখ্যাগরিষ্ঠরা চাইলে যে কোনো কিছুই করার সুযোগ আছে। পার্লামেন্ট ক্যান ডু অ্যান্ড আনডু এনিথিং। 2/3 মেজরিটি যেহেতু পলিটিক্যাল পার্টি আছেন, তারা যদি এটার সঙ্গে একমত হন, এটা তো পলিটিক্যাল ঐক্যমতের ব্যাপার আছে এটার মধ্যে। এটা যতটা না লিগাল ইস্যু, তার থেকে পলিটিক্যাল ইস্যু বেশি। তারা যদি একমত হন তাহলে তারা পার্লামেন্টের মধ্যে রেটিফাই করে ফেলবেন, কারণ 2/3 মেজরিটি দিয়ে তো রেটিফাই করার সুযোগ তাদের সামনে আছে। এখন এটাকে আসলে প্রথমে কনস্টিটিউশনের পার্ট করতে হবে, তারপরে আপনি এই পদ্ধতিতে যাবেন, কারণ কনস্টিটিউশনের বাইরে আছে এটা এখনো। সবশেষ 2007 থেকে 2009 সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার 122টি অধ্যাদেশ জারি করেছিল। তার মধ্যে অর্ধেকেরও কম 54টি আইনে রূপান্তর করেছিল সেই সময়ের আওয়ামী লীগ সরকার। আমিন হক আহন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিতর্ক, কার্যকর সংসদ বাস্তবায়নে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে তারা সংসদে নিরপেক্ষ আম্পায়ারের ভূমিকা পালন করবেন। স্পিকার নির্বাচিত হওয়ার পর জাতীয় স্মৃতিসৌধে ও জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে একথা বলেন স্পিকার। এ সময় তার সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকালে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ, পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন। স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই 34 বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। বিরোধী দলকে আমরা পর্যাপ্ত সুযোগ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পদত্যাগ করেছি, যাতে করে নিরপেক্ষভাবে তারা যেন আমাদের উপর আস্থা রাখতে পারে, এবং আমরা বিরোধী দলের সকল ধরনের সহযোগিতা আমরা কামনা করছি। আশা করি তারা সব ধরনের সহযোগিতা করবেন।
সাভার থেকে ফেরার পথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার। জিয়াউর রহমানের সঙ্গে রণাঙ্গনের যুদ্ধের আর খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ রাজনীতির স্মৃতিচারণ করেন স্পিকার। সংসদের প্রথম অধিবেশনে বিরোধী জোটের ওয়াকআউট প্রসঙ্গেও কথা বলেন তিনি। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। স্পিকার কথা বলেন এই সংসদকে কার্যকর করার পথের চ্যালেঞ্জ নিয়েও। চ্যালেঞ্জ দেখছে যে অহেতুক জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক করা হয়েছে, যেটির কোনো প্রয়োজন ছিল না। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। বাংলাদেশের জনগণ কত সতর্ক, কত বিচক্ষণ দেখেন, একটি দলকে 2/3 মেজরিটি দিয়েছে। এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা যদি না থাকতো, জনগণ না দিত, তাহলে আগামী দিনগুলো হতো ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা বেসামাল সংসদ। অভিনন্দন ভাই। দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃস্থাপিত হয়েছে উল্লেখ করে তা রক্ষায় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন স্পিকার, ডেপুটি স্পিকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের দ্বিতীয় দফায় মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসকরা। আজ শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর 2 দফায় অস্ত্রোপচার হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যা পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। অসুস্থ মির্জা আব্বাসের চিকিৎসার বিষয়ে জানতে চান ডাক্তারদের কাছে। পরে তাকে চিকিৎসার সব ধরনের ব্যবস্থা দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান। গত বুধবার অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি জামায়াতের নেতারা তাকে দেখতে যান হাসপাতালে। ইরানে অভিযানের সময় যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে 6 মার্কিন সেনা। এ নিয়ে ইরান অভিযানকালে 11 মার্কিন সেনা নিহত হলো। এদিকে ইসরায়েলের উত্তর ও মধ্য অঞ্চল লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জার্জির এলাকার একটি আবাসিক এলাকায় ইরানি মিসাইলের আঘাতে আহত হয়েছে অর্ধশত ইসরায়েলি। অন্যদিকে আওয়াজ সহ ইরানের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এখন পর্যন্ত দেশটিতে প্রাণহানি 1400 ছাড়িয়েছে। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 2টি KC-135 মডেলের রিফিউলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এ ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কমব্যাট উড়োজাহাজ। তবে হামলা নয়, এটিকে দুর্ঘটনা বলেই দাবি করছে মার্কিন সেন্টকম। বিমানটির সকল ক্রু নিহত হয়েছে বলেও নিশ্চিত করা হয়। তবে এর আগে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়। এদিকে সময় যতই গড়াচ্ছে বাড়ছে ইরানের প্রতিরোধ। নতুন করে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক মিসাইল ছোড়ে ইরানের সামরিক বাহিনী। বিভিন্ন পাল্লা এবং সক্ষমতার এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে IRGC। এসব ক্ষেপণাস্ত্র রীতিমতো তাণ্ডব চালায় ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্জির শহর। বেশ কয়েকটি স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানি মিসাইল। এতে ক্ষয়ক্ষতি হয় নিরাপত্তা চৌকি, আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা। ইসরায়েলের স্থানীয় প্রশাসন বলছে ইরানের হামলায় অর্ধশত আহত হয়েছে। আমরা ইরানের পরমাণু এবং মিসাইল সক্ষমতা ধ্বংস করে দেব। এর মধ্যে তাদের বিভিন্ন বাহিনীর সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। IRGC এবং বাসিজ ফোর্সের কোমর ভেঙে দেওয়া হবে। শুধু ইসরায়েলই নয়, নতুন করে হামলা চালানো হয়েছে আরব আমিরাত এবং বাহরাইনেও। এর মধ্যে দুবাইয়ের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রকে টার্গেট করা হয়। ইরানের দাবি মার্কিন মালিকানাধীন ছিল স্থাপনা। অন্যদিকে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলে হামলা।
এদিকে ইরানের বিভিন্ন স্থানে অব্যাহত আছে মার্কিন এবং ইসরায়েলি যৌথ অভিযান। বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 200 টার্গেটে সফল হামলা চালিয়েছে ইসরায়েল। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ঐতিহাসিক আল কুদস দিবস উপলক্ষে বিক্ষোভে উত্তাল ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। যে কোনো মুহূর্তে প্রাণ হারানোর ঝুঁকি মাথায় নিয়ে খামেনির ছবি হাতে সড়কে নামে লাখো মানুষ। পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা। বিক্ষোভ মিছিলের মাঝেও বেশ কয়েকটি স্থানে হয় ব্যাপক বিস্ফোরণ। প্রাণ যায় একজনের। ফিলিস্তিন ও ইরানের প্রতি সংহতি জানাতে ইরাক, লেবানন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে আল কুদস দিবসের মিছিলে জড়ো হয় মানুষ। ক্ষোভের আগুনে জ্বলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা। তেহরানের ফেরদৌসি স্কয়ারে জমায়েত লাখো লাখো মানুষ। খামেনির ছবি বুকে জড়িয়ে চলছে প্রতিবাদ। তেল আবিব ওয়াশিংটন যৌথ আগ্রাসনে বিপর্যস্ত পরিস্থিতির মাঝেই ঐতিহাসিক আল কুদস দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিলে নেমেছে ইরানিরা। দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান যুদ্ধ উত্তেজনা। নিয়মিত বিরতিতে ইরানে হামলা অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। জীবনের ঝুঁকি নিয়ে রাজধানী তেহরান, মাশহাদ, ইস্পাহান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ মিছিলে নামে মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি জানানো হয় জোরালো স্লোগানে। ইরানিদের দমানো এত সহজ নয়। ইসলামের বিজয়ই চূড়ান্ত। জয় আমাদেরই হবে। যুক্তরাষ্ট্র, ইরাক, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের পাশাপাশি বিশ্বের বহু মুসলিম দেশে ইরান ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে সড়কে নামে হাজারো মানুষ। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ও মারিয়ে চলে ব্যাপক প্রতিবাদ। 1967 সালে মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমের বায়তুল মুকাদ্দাস দখল করে ইসরায়েল। জেরুজালেম দখলমুক্তের দাবিতে 1979 সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে শুরু হয় কুদস দিবস। এরপর থেকে প্রতি রমজানের শেষ শুক্রবার বিশ্বব্যাপী কুদস দিবস পালন করে মুসলিমরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। চলমান যুদ্ধের মাঝেই জনসম্মুখে আসলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ব্যস্ত রাস্তায় দিব্যি হেঁটে চলে বেড়াতে দেখা যায় তাকে। আশপাশে নিরাপত্তা কর্মীদের কঠোর নজরদারিও অনুপস্থিত। তাকে দেখামাত্র অভিবাদন জানাতে এগিয়ে আসছেন স্থানীয়রা। পথচারীদের অনেকের সাথেই করমর্দন করেন তিনি। প্রেসিডেন্টের সাথে সেলফিও তুলে রাখেন কেউ কেউ। রয়টার্সের তথ্য বলছে, দেশবাসীর সাথে আন্তর্জাতিক কুদস দিবসের আয়োজনে অংশ নিতেই বের হন তিনি। গেল 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। এরপর বেশ কয়েকবার ভিডিও বার্তা প্রকাশ করলেও এই প্রথম জনসম্মুখে আসছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। সব ক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না বলেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, গরিব জনগণের জন্য 10 থেকে 20 লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাতেই স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে তারা। চাকরির বাজারকে অসম্ভব আখ্যা দিয়ে তিনি বলেন, তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। সবাই শুধু ঠাকুরগাঁ চলে যেতে চায়, এদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুরগাঁ বদলি করে দেন, আমাকে এটা এই ধারণা বাদ দিতে হবে। একটু বাইরে যেতে হবে, বহির্মুখী হতে হবে, নাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো না। জনগণ দেশে আর প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতির প্রত্যাশা পূরণে জামায়াত বদ্ধপরিকর বলেও জানান তিনি। শুক্রবার রাজধানীর বিজয়নগর একটি হোটেলে পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন জামায়াত আমির। এ সময় তিনি উল্লেখ করেন, পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। পিলখানার ঘটনা দিয়েই দেশে খুনের রাজনীতি শুরু হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য লুকাতে ভুক্তভোগীদেরকেই দোষীর কাজ করায় দাঁড় করানো হয়েছিল। জামায়াত কখনো দেশের দায়িত্ব পেলে পিলখানার ঘটনার সত্যিকার বিচার করা হবে বলেও মন্তব্য তার। মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না। যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না,
যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে আমি বাংলাদেশ। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে গঠিত সংসদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং গণহত্যার সময় তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন। শুক্রবার সন্ধ্যায় এনসিপির ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। হাত তুলতে বললে সবচেয়ে দুইটা আমানত রেখে দিতে চাই, দুইটা দায়িত্ব। ফ্যাসিস্ট দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে এবং তিনি গণহত্যা চলাকালীন নির্বিকার ভূমিকা রেখেছিলেন। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল সংকট পুরোটা কাটেনি। ছুটির দিনেও পাম্পে ছিল লম্বা লাইন। জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। কোনো কোনো দিনের নির্দিষ্ট সময়ে তেল দিলেও অন্য সময় থাকে বন্ধ। পাম্পগুলো পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ায় সাময়িক সময়ের জন্য অনেক পাম্প বন্ধ। গত কয়েকদিনের তুলনায় গাড়ির সারি কিছুটা কমলেও সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না থাকায় অনেক পাম্প সাময়িক সময়ের জন্য বন্ধ। আর যেসব পাম্পে তেল আছে সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। সংকট কাটাতে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ছুটির দিনে মনে হচ্ছে যে বেশি রাশ, বেশি আজকে আরও বেশি রাশ। ফুয়েল শেষ তো নিতেই হবে, দ্যাটস ওয়াই ওয়েট করছি। অলরেডি 1 ঘন্টা হয়ে আছে। কিছু করার নাই, মোটামুটি 4-5টা পাম্প ঘুরে একটা পাম্পে তেল পাওয়া যাচ্ছে। এখানে এসে অনেক লম্বা লাইন দেখে যেহেতু অন্য কোথাও নেই সেজন্যই এখানে দাঁড়িয়েছি। গাড়ি গুড়িতে চলতে হবে, সামনে হলো রমজানের ঈদ। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে সরবরাহ পাওয়া যাচ্ছে চাহিদার তুলনায় কম, তাই সরকারি নির্দেশনা অনুযায়ী রেশনিং করেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। এর আগে এখানে বাউজার ভরে ভরে আনতাম, 14-15টি বাউজার ভরেও আমরা অকটেন এনেছি, 2 গাড়ি 3 গাড়ি আমরা ডিজেল এনেছি। যেমন আজকে আমরা মাত্র 1টি বাউজার আমরা অকটেন পাবো এবং 1টি বাউজার ফুল করে আমরা ডিজেল পাবো না, মাত্র 9000 লিটার ডিজেল আমরা পেতে যাচ্ছি। এখনও দাম বৃদ্ধি ও সংকটের শঙ্কায় অনেকে পাম্পে পাম্পে ঘুরে বেশি করে জ্বালানি তেল কিনছে বলেও জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে রেল ও সড়ক যাত্রা শুরু হয়েছে। রেলযাত্রার প্রথম দিনে ভোগান্তি ছাড়াই বাড়ির পথ ধরেছেন যাত্রীরা। ছুটি কাটাতে সড়ক পথেও স্বাচ্ছন্দ্যে ঢাকা ছাড়ছে নগরবাসী। কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে মন্ত্রী জানান, তেলের দাম বাড়ছে না, ফলে যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ নেই। ভোর থেকে ঘরমুখো মানুষের এই ভিড় কমলাপুর রেল স্টেশনে। স্বজনদের সাথে ঈদের খুশি ভাগাভাগি করতে শহর ছাড়ছেন তারা। এই মিছিলে আছেন আগে ভাগে ছুটি পাওয়া কর্মজীবীরা। তবে দুর্ভোগ এড়াতে আগেই স্বজনদের পাঠিয়ে দিচ্ছেন অনেকে। ঈদ আনন্দটা খুব বেশি এবং টিকিট পাওয়াটাও ওইরকম ঝামেলা হয় নাই, অনলাইনে টিকিট কাটা হয়েছে, নির্বিঘ্নে যেতে পারছি আমরা। তারপর হচ্ছে আপনার টিকিট কাটা নিয়েও আমাদের কষ্ট হয় না। সব বন্ধু বান্ধব একসাথে যাইতেছি তো ভালোই লাগতেছে। ভোগান্তির যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। ঈদ যাত্রায় ছোটরা একটু বেশিই খুশি। ছুটিতে গ্রামে কি কি মজা হবে তারই জল্পনা কল্পনা শুরু হয়েছে ঢাকা থেকেই। ট্রেনে যাচ্ছি, ভালো লাগছে, না আবার ঈদ করতে যাচ্ছি। বাড়িতে যাব, ঘোরাফেরা করব, পরে আবার স্কুল খুললে আবার ঈদের পরে আসবো। ছুটিতে বাড়ি যাচ্ছি ঈদ করতে, অনেক মজা করব, অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি। ঈদ যাত্রার প্রথম দিনে অধিকাংশ ট্রেনই ছেড়ে গেছে সময় মতো। তবে বগিতে নাম্বার না থাকায় কিছুটা বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। আমি টিটিকে জিজ্ঞাসা করছি, বলে পিছন থেকে 5 নম্বর, পিছন থেকে 5 নম্বর যেটা এটা হচ্ছে ঝ বগি, আমাদের ইও বগি। এখন এটা নিয়ে ভিতরে হাতাহাতি হইতেছে। ছ বগিতে 6 বগির লোক উঠছে,
চবকির লোক হচ্ছে একটা গেঞ্জাম লেগে গেছে, তো মারামারি লেগেছে অলরেডি আমার সাথে। একটা ট্রেনের মধ্যে 3টা স্টিকার লাগানো, একটা ট ঝ তারপর ইও লেখানো। সকালে কমলাপুর স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী, আশ্বাস দেন নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। রেল, সড়ক এবং নৌ সব জায়গায় এবার দেখবেন যে আগে যে ব্যবস্থাপনা ছিল তার মধ্যে থেকে বেশ কিছুটা পরিবর্তন আমরা আনতে সক্ষম হয়েছি। এদিকে সড়ক পথেও আগেভাগে বাড়ির পথ ধরেছেন অনেকে, তবে বাস টার্মিনালগুলোতে যাত্রী উপস্থিতি ছিল তুলনামূলক কম। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। ছোটখাটো বাচ্চা নিয়ে যাইতে অনেক সময় ঝামেলা হয়, তো এই জন্য একটু আর্লি চলে যাবে। সরকারি অফিস, তারপরে আপনার গার্মেন্টসগুলি বন্ধ হওয়ার পরে আরও চাপটা বাড়তে পারে। 15 তারিখ থেকে পর্যাপ্ত তেল পাবলিক পরিবহনে সরবরাহ করা হবে, আর তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে ভাড়া বাড়ছে না। মন্ত্রী জানান, সংকট মোকাবেলায় জনগণেরও দায়িত্ব আছে, তবে বাস ও ট্রেনে যাত্রী সেবা উন্নত করতে সরকার বদ্ধপরিকর। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ আশপাশের বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়েছে। দিনের হালকা গরমের পর এক পশলা বৃষ্টিতে চারপাশে নেমে আসে স্বস্তিদায়ক শীতল আবহ। 7:45টার দিকে হওয়া বৃষ্টির পর সড়কে থাকা নগরবাসীদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা বলছেন, ইফতারের পর হালকা গরম আবহাওয়ার মধ্যে বৃষ্টি হওয়ায় বেশ ভালোই লাগছে। বৃষ্টি ভোগান্তির না হয়ে সবার জন্য স্বস্তির হয়েছে বলেও জানান তারা। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতেও পড়তে হয়েছে শপিংয়ে বের হওয়া নগরবাসীকে। বৃষ্টির কোনো প্রস্তুতি ছাড়া ছুটির দিনে বের হওয়ায় অনেকেই ভিজে যান। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা সহ দেশের 8 বিভাগে আগামী 5 দিন বজ্র সহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস। এখন একটু একটু করে গরমও পড়ছে, এই বৃষ্টিটা স্বস্তিদায়ক। আর সারাদিন আসলে রোজা থেকে একটু শপিং করছি, যেহেতু এই যে ঘোরাঘুরি হচ্ছে, এনার্জি লস হচ্ছে, তো এই যে বৃষ্টিটা খুব প্রশান্তির। খুবই ভালো লাগছে, আল্লাহর রহমতে আজকে সুন্দর একটা বৃষ্টি হচ্ছে। বিজলি চমকাচ্ছে, বাচ্চা আছে সাথে, এর জন্য ভয় পাচ্ছি যে আবার কোনো বিপদ আপদ হয় নাকি। মানে বহুদিন পরে বৃষ্টি হয়েছে, খুব ভালো লাগছে। ঈদকে সামনে রেখে কেনাকাটা শেষ অনেকে কিনবেন আরও কিছুদিন পর। ছেলেদের মধ্যে যাদের জামা জুতো কেনা শেষ, তারা ব্যস্ত বেল্ট, ওয়ালেটের মতো আনুষঙ্গিক পণ্য কিনতে। শহরের ব্র্যান্ড শপ, বিপণী বিতান কিংবা ফুটপাত বাজেট অনুযায়ী সংগ্রহ করছেন প্রয়োজনীয় পণ্যটি। রমজানের শেষ অংশে চলছে ঈদের শপিং। পছন্দের পোশাকের সাথে মিল রেখে আনুষঙ্গিক কেনাকাটা সারছেন অনেকে। ব্র্যান্ড সবগুলোই 200 থেকে 2500 টাকায় মিলছে বেল্ট, 1000-2000-এ মিলছে ওয়ালেট। অরিজিনাল চামড়ার ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, ওয়ালেটগুলো। এখন যেগুলো আসছে ওগুলো ঈদের জন্যই আসছে। ইয়াং জেনারেশন যারা আছে ওনারা শুধু আপনার ক্যাজুয়াল টাইপের যে বেল্টগুলো আছে আমাদের লেদারের, ওইগুলো চয়েস করে থাকে। পিছিয়ে নেই মধ্যবিত্ত ক্রেতারাও। সেখানেও 200 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাহারি নকশা আর রঙের বেল্ট। যে রকমের চাহিদা আমরা ওই ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করি। মধ্যবিত্ত যারা, তাদেরই বেশি আপার ক্লাসের কাস্টমাররাও আসে, এলিট ক্লাসের কাস্টমাররাও আছে। তবে যারা আনুষঙ্গিক জিনিসের জন্য খুব বেশি খরচ করতে চান না, তাদের জন্য আছে বিকল্প ব্যবস্থা। 120 টাকা থেকে 450-এর মধ্যে পাওয়া যাবে বেল্ট। চামড়া আছে, তারপরে চায়না লেদার আছে। সাধ্যের মধ্যে স্বাদ মিটিয়ে কেনাকাটা শেষে সবাই একত্রে করবেন ঈদ উদযাপন। চলছে সেই কাঙ্ক্ষিত ক্ষণ গণনা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। আরএফএল ওয়াট্রো যত্নে রাখতে জানে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপির ট্রাফিক বিভাগ। ঈদের সময় লক্কর ঝক্কর বাস যাতে মহাসড়কে চলতে না পারে, সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। পরে গাবতলী বাস টার্মিনালে অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা, এসব বিষয় খতিয়ে দেখা হয়।
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ 2টি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকেল 2:45টার দিকে হঠাৎ বিকট শব্দে ইউনিট 2টি বন্ধ হয়ে যায়। এতে প্রায় 1,500 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র 225 মেগাওয়াটে। বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগ জানায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি সচল 5টি ইউনিটের মধ্যে বৃহৎ 3টি ইউনিটে 750 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। বিকেলে নর্থের 400 মেগাওয়াট ও ইস্টের 400 মেগাওয়াট পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।